মেটাবলিজম বলতে আমরা বোধ বুঝবো যে সিনথেসিস অফ প্রোটিনস এন্ড ব্রেকডাউন অফ প্রোটিনস। ওকে, তো ডায়েটারি প্রোটিনস আর ফার্স্ট ব্রোকেন ডাউন ইনটু, এগুলো আমরা জানি, কিছু কমন কথা আমরা বলছি, into individual amino acids by various enzymes and hydrochloric acids present in the gastrointestinal tract। তো একটা জিনিস তোমরা জানো যে ডায়েটারি প্রোটিন, একটা অ্যানিমেল যে কোনো ধরনের প্রোটিন খাক না কেন, খাওয়ার পরে কি হবে, তার বডিতে গিয়ে প্রথমে এটা বিভিন্ন এনজাইম দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা যে বলি যে ডাইজেশন হবে, রাইট, প্রথমে হবে তার স্টোমাকের ভিতরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে। দিস অ্যামাইনো অ্যাসিডস আর ফার্দার ব্রোকেন ডাউন ইনটু আলফা কিটো অ্যাসিডস। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড গুলো একটা কিটো অ্যাসিডে কনভার্ট হবে, হুইচ ক্যান বি রিসাইকেল ইন দ্য বডি ফর জেনারেশন এনার্জি। এবং দেখো সেই কিটো অ্যাসিড গুলা, কিটো অ্যাসিড মানে তোমরা জান, কথাটা দিয়ে বুঝে দাও, কিটো অ্যাসিড, কিটো মানে একটা কিটোন গ্রুপ থাকবে এবং অ্যাসিড গ্রুপ থাকবে। তোমাদের মনে আছে এরকম কোনো 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 কম্পাউন্ড দেখছো যে কিটোন গ্রুপ আছে অ্যাসিড গ্রুপটাও আছে? পরে আসলো কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে দেখে আসলা, মানে স্ট্রাকচারের ভিতরে কিটোন গ্রুপ আছে, আবার একটা কার্বক্সিল গ্রুপ আছে। কোন কম্পাউন্ডটা বলো তো? These amino acids are further broken down into alpha keto acids। একটা কম্পাউন্ডের নাম বলবা কার্বোহাইড্রেট মেটাবলিজমে দেখছো যেখানে কিটোন গ্রুপও আছে কার্বক্সিল গ্রুপও আছে? স্ট্রাকচার মনে পড়তেছে কারো এরকম? এনিওয়ান? স্যার আরেকবার বলেন কি? আমি বলতেছি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম যেমন পড়ে আসলাম, ওইখানে তো বিভিন্ন স্ট্রাকচার দেখলাম, কোন কম্পাউন্ডের ভিতরে একটা কিটোন গ্রুপও ছিল আবার কার্বক্সিল গ্রুপও ছিল, এরকম একটা কম্পাউন্ডের নাম বলো তো? ফ্রুক্টোজ। হ্যাঁ স্যার ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের ভিতরে কি অ্যাসিড আছে? সিওএইচ? স্যার ফ্রুক্টোজে কিটো গ্রুপ ছিল আর আরেকটা ছিল রাইবোজে মেবি। আমি আমার কোশ্চেন বুঝছো? কিটোন গ্রুপ আছে এবং অ্যাসিড গ্রুপও আছে। ফ্রুক্টোজে অ্যাসিড গ্রুপ আছে কোথাও? অ্যাসিড গ্রুপ বুঝো কোনটাকে বলা হয়? জি স্যার সি ডাবল ও। হ্যাঁ, তো সি ডাবল ও এস তোমার ফ্রুক্টোজে আছে না স্যার কিটো গ্রুপ স্যার। তাহলে খুব সিম্পল, পাইরুভেটের স্ট্রাকচার জানো? CH3CO COOH, পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, তো দেখো দিস অ্যামাইনো অ্যাসিডস উইল ফার্দার বি কনভার্টেড ইনটু আলফা কিটো অ্যাসিডস, মানে এরকম তার মানে তারাও পাইরুভেটে কনভার্ট হবে। আর তোমরা জানো পাইরুভেটে কনভার্ট হলে কোথায় যাবে? অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ে হয়ে কোথায় যাবে? TCA সাইকেলে যাবে, রাইট? তো দিস ইজ দ্য ওয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো এরকম ব্রেকডাউন হয়ে ওই শক্তি তৈরিতে, তোমরা জানো যে আমরা প্রোটিন থেকেও শক্তি পাই, রাইট? এবং শক্তি তৈরিতে যেতে পারে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে ব্রেকডাউন হয়ে তারা গ্লুকোজ তৈরি করতে পারে, হ্যাঁ, ফ্যাট তৈরি করতে পারে এবং অন্য অ্যামাইনো অ্যাসিডও তৈরি করতে পারে। এটা জাস্ট একটা সিম্পল ধারণা দিলাম। অ্যানিমেলস অ্যামাইনো অ্যাসিডস আন্ডারগো অক্সিডেটিভ ডিগ্রেডেশন ইন 3 ডিফারেন্ট মেটাবলিক সার্কেল। এই তিনটা অবস্থাতে হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড গুলার ডিগ্রেডেশন হয়। তুমি যে প্রোটিন খাইলা, প্রোটিন খাওয়ার পরে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর এখন ব্রেকডাউন হবে, ডিগ্রেডেশন বলে তাকে, ব্রেকডাউনটাকে বলা হয় অক্সিডেটিভ ডিগ্রেডেশন। কি অবস্থা হতে পারে দেখো? ডিউরিং দ্য নর্মাল সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন অফ সেলুলার প্রোটিনস, some amino acids that are released from protein breakdown and are not needed for new protein synthesis undergo oxidative degradation। দেখো কথাটার মিনিংটা দেখো, যে তুমি প্রোটিন খাইলা, তোমাদের মনে হয় এই কথাটা আমি আগেও বলছি যে আমরা যখন কোনো বাইরে থেকে যখন প্রোটিন খাই, সেটা তোমার ধরো প্রোটিন সোর্স যে কোনো মাছ বলো মাংস বলো খাইলাম, খাওয়ার পরে আমাদের বডিতে যাওয়ার পরে তোমার ওটা কি ওই প্রোটিন হিসেবেই কাজ করবে? না স্যার অ্যামোনিয়া অ্যাসিড হিসেবে কাজ হ্যাঁ, করে। মানে কোনোভাবেই প্রোটিন হিসেবে, তাই না? কারণ তুমি তো খাচ্ছ তোমার মুখ দিয়ে খেয়ে যাচ্ছে স্টোমাকে গিয়ে প্রোটিন থাকবে না, প্রোটিন ভেঙে টেঙে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে প্রথমে, তাই না? সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পরবর্তীতে অ্যাবজর্ব হবে তোমার ব্লাডে, রাইট? অ্যাবজর্ব হওয়ার পরে বিভিন্ন সেলের মধ্যে যাবে, কেমন? আমি এগুলো বলবো একটু পরে। তো যাওয়ার পরে কি হবে? তোমার সেল আবার কি করবে? তার যে দরকার সেইভাবে কি করবে? প্রোটিন তৈরি করবে, তাই না? এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো যে সে পাইলো, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো ইউজ করে সে এখন প্রোটিন তৈরি করবে, যে সেলের ভিতরে যেটা দরকার। তোমরা জানো চুলে এক ধরনের প্রোটিন আছে, নখে এক ধরনের প্রোটিন আছে, তোমার চোখে এক ধরনের প্রোটিন আছে। যেখানে তোমার দরকার হলো অ্যামাইনো অ্যাসিড থাকলো, তার নিজের মতো করে সে এখন প্রোটিনটা তৈরি করে নেবে যেখানে পারে। কিন্তু এই যে পরিমাণ প্রোটিন তোমার তৈরি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ প্রোটিন তৈরি হওয়ার পরও এখন তুমি এক্সট্রা তোমার অ্যামাইনো অ্যাসিড থাকতেছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা কি হবে?
তোমার যে প্রোটিন তৈরির জন্য যে অ্যামাইনো অ্যাসিড দরকার ছিল সেই অ্যামাইনো অ্যাসিডটা দেওয়ার পরে বাকি এক্সট্রা থাকলো, সেই এক্সট্রা অ্যামাইনো অ্যাসিডটা কি হবে এখন, এই যে অক্সিডেটিভ ডিগ্রেডেশনের মাধ্যমে সে এখন তোমার মনে করো যে শক্তি উৎপন্ন করতে চলে যাবে, হতে পারে। হ্যাঁ, তারপর দেখো when a diet is rich in protein and the ingested amino acid exceeds the body's need, এটা একই কথা যে যখন তুমি প্রচুর পরিমাণে প্রোটিন খাইলা এবং তোমার বডির যে অ্যামাইনো অ্যাসিড দরকার তার চেয়ে এক্সিড করলো, দেন the surplus is catabolized, amino acids cannot be stored, মনে রাখবা। তখন অতিরিক্ত যেটা হবে সেটা তোমার একদম ব্রেকডাউন হবে। হ্যাঁ, amino acids cannot be stored, amino acid হিসেবে তোমরা জানো যে গ্লুকোজ আমাদের বডিতে স্টোর হয় কিভাবে, গ্লাইকোজেন হিসেবে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড কিন্তু কোনোভাবে আমাদের বডিতে এরকম কোনো ফর্মে স্টোর হতে পারে না। অবশ্যই দে মাস্ট বি কনভার্টেড ইনটু, মানে দে উইল পার্টিসিপেট ফর দ্য ফরমেশন অফ প্রোটিন অর দে উইল বি ডিগ্রেডেড। হ্যাঁ, মনে রাখবা। ডিউরিং স্টারভেশন অর ইন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, দেখো যদি তুমি না খেয়ে থাকো বা ডায়াবেটিস লোকগুলোর কি হয়, যারা ডায়াবেটিস হচ্ছে তাদের সেলগুলো তো গ্লুকোজ পায় না, তোমরা জানো, তখন কি হয় দেখো, when carbohydrates are either unavailable or not properly utilized, তোমার স্টারভেশনের সময় তোমার আনঅ্যাভেলেবল থাকবে। আর যখন তোমার ডায়াবেটিস মেলাইটাস হবে তখন তোমার কার্বোহাইড্রেট আছে কিন্তু এটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, তখন কি হবে, সেলুলার প্রোটিনস আর ইউজড অ্যাজ ফুয়েল, তখন প্রোটিন ভাঙবে, প্রোটিন ভেঙে তোমার শক্তি উৎপন্ন করবে। দেখো ডায়াবেটিস লোকজনের কি সমস্যা, ডায়াবেটিস লোকজনের তার বডিতে গ্লুকোজ যে নাই তা না, যথেষ্ট গ্লুকোজ আছে কিন্তু সে ইউজ করতে পারতেছে না, তখন কি করবে, সেলগুলো তার প্রোটিন গুলাকে ব্রেকডাউন করবে, ডিগ্রেডেশন করবে, করে শক্তি দেওয়ার চেষ্টা করবে। তাহলে একজন ডায়াবেটিস মানুষের কি হলো দেখো, তার প্রোটিন ভাঙলে কি হবে, মানুষের স্বাস্থ্য কমে যাবে না? হ্যাঁ, তার মানে দেখো একজন ডায়াবেটিস মানুষের ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটে, তাহলে তার কার্বোহাইড্রেট ইউজ করতে পারতেছে না বলে তখন কি করবে, সেল কি করবে, যে বডি কি করবে, প্রোটিন গুলাকে ভাঙবে, প্রোটিন ভাঙলে কি হবে, মানুষের স্বাস্থ্য এমনিতেই কমে যাবে। এই জন্য বলা হয় না যে ডায়াবেটিস হলে ওয়েট লস হবে, এটা হবে সেটা হবে, রাইট, আস্তে আস্তে। আচ্ছা, এই অনেক মোটা মানুষেরও তো ডায়াবেটিস থাকে। আমি ডায়াবেটিস হওয়ার পরের ঘটনা বলতেছি, রাইট, আমি বলতেছি না যে মোটা মানুষের ডায়াবেটিস হয় নাকি চিকন মানুষের ডায়াবেটিস হয়। যে মোটা মানুষটা ডায়াবেটিস হলো, তুমি দেখবা আস্তে আস্তে তার ওয়েট লস হবে, এন্ড দিস ইজ দ্য সিম্পটম। একজন অনেক মোটা মানুষ, এখন আমি কিন্তু বলছি যে ডায়াবেটিস হওয়ার পরের কাহিনী, আমি কিন্তু ডায়াবেটিস হওয়ার আগের কাহিনী বলিনি, যে কার ডায়াবেটিস হবে এটা কিন্তু বলিনি, সেটা আবার আরেক গল্প। মোটা মানুষের তো ডায়াবেটিস হবে, তোমার সেলের, মনে করো তোমার সেলগুলো যদি তোমার যদি এরকম চর্বি দিয়ে বা ফর এক্সাম্পল কোনোভাবে যদি তোমার ইয়ে হয়ে থাকে, তাহলে তো তোমার রেসপন্স করতে পারবে না। যদি রেসপন্স করতে না পারে তাহলে তো ইনসুলিন তৈরি হলো, কিন্তু ইনসুলিন যদি সেই সেলের ভিতরে যদি কাজ করতে না পারে তাহলে কি হবে, তোমার কার্বোহাইড্রেট তো ভিতরে ঢুকবে না, ভিতরে না ঢুকলে তো সেই মোটা মানুষও তোমার ডায়াবেটিসে ভুগবে, তাই না? এটা হলো একটা কারণ, আরো অনেক কারণ আছে, জেনেটিক কারণ, এটা সেটা। এখন আসো প্রোটিন মেটাবলিজমে কিছু, হ্যাঁ, প্রোটিন মেটাবলিজমে কিছু কমন কথাবার্তা এখানে আবার আসছে, আসলে খুব সিম্পলি বললাম। তারপরে আসলে যে প্রোটিওলাইসিস একটা টার্ম তোমরা সবসময় শুনে থাকবা, কথা দ্বারাই বোঝা যাচ্ছে, প্রোটিওলাইসিস, প্রোটিনটা লাইসিস হওয়া। লাইসিস মানে কি বোঝায় বলো তো? ভেঙে যাওয়া, রাইট। তো যে প্রোটিনগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় সেটাকে বলা হয় প্রোটিওলাইসিস, is a breakdown of proteins into smaller polypeptides। তাহলে প্রোটিন ভাঙলে কি হবে, ছোট ছোট পলিপেপটাইড তৈরি হবে, তোমরা জানোই, বা একটা একটা করে ভাঙলে কি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। আনক্যাটালাইজড, the hydrolysis of peptide bonds is extremely slow, taking hundreds of years। দেখো প্রোটিওলাইসিস হওয়ার জন্য, ঠিক আছে, যদি তোমার কোনো আনক্যাটালাইজড হয়, ঠিক আছে, তোমরা জানো যে প্রোটিনের ভিতরে যে এই যে পেপটাইড বন্ড আছে, তোমরা জানো মনে হয় এটাকে পেপটাইড বন্ড বলা হয় না, CONH, রাইট, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডটা কিন্তু নরমালি মানে স্টেবল, অনেক শক্তিশালী, মানে সহজে ভাঙতে চায় না। এই জন্য বলতে যদি আনক্যাটালাইজড থাকে তাহলে এই হাইড্রোলাইসিস করাটা খুবই টাফ এবং ইট টেক 100 of years। বাট প্রোটিওলাইসিস ইজ টাইপিক্যালি হ্যাপেন অর ক্যাটালাইজড বাই সেলুলার এনজাইম। তাহলে আমাদের বডিতে কিছু এনজাইম আছে যেগুলোকে বলা হয় প্রোটিয়েজ, সেই প্রোটিয়েজ গুলো কিন্তু আবার এই বন্ডের উপরে কাজ করে এটাকে ব্রেকডাউন করতে পারে। বাট মে অলসো অকার বাই ইন্ট্রামোলিকুলার ডাইজেশন, ঠিক আছে, তার মানে অবশ্যই প্রোটিয়েজ লাগবে, ইন্ট্রামোলিকুলার ডাইজেশনের মাধ্যমে হবে। আরেকটা উপায় আছে, লো পিএইচ আর হাই টেম্পারেচার যদি হয়, ইট ক্যান অলসো কজ প্রোটিওলাইসিস। দুইটা ওয়েতে হতে পারে, একটা হলো নন এনজাইমেটিক্যালি, আশা করি তোমরা এতদিন টার্মটা বুঝছো। আমরা কখন এনজাইমেটিক্যালি বলি, যখন এনজাইম ইনভলভ, যেমন যদি প্রোটিয়েজ ভাঙে তাহলে সেটাকে বলবো এনজাইমেটিক্যালি, যদি লো পিএইচ এবং হাই টেম্পারেচার ভাঙে তাহলে সেটাকে বলবো নন এনজাইমেটিক্যালি।
ক্লিয়ার সবার কাছে? তাহলে এখন দেখো কি হচ্ছে, এই যে তোমরা এটা যে একটু, তাই না, তোমরা জানো যে একটা প্রোটিনের মধ্যে বড় একটা প্রোটিন মলিকুলের ভিতরে এক পাশে থাকে এন টার্মিনাল, আরেক পাশে থাকে সি টার্মিনাল। এটা আমি তোমাদের পড়াইছি আগে। হ্যাঁ, তাহলে এন টার্মিনাল এবং সি টার্মিনাল মাঝখানে অনেকগুলো পেপটাইড বন্ড আছে। এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, দেখো এই যে পানি এসে হাইড্রোলাইসিস করে, হ্যাঁ, এই জায়গাটাতে সেটা এই প্রোটিয়েস এর দ্বারা বা অন্য কোনো ওয়েতে এই জায়গায় যে ভেঙে যায়, তাহলে দেখো এই যে এরকম আলাদা হয়ে গেল। কেমন? তাহলে প্রোটিনগুলা এইভাবে, এই যে যখন পেপটাইড বন্ডটা ব্রেকডাউন হয় তখন প্রোটিন এইভাবে ভাঙে। তাহলে এইটা ভাঙলো, আরেকটা যে এখানে আছে সেটাকে ভাঙবে, এখানে যে আরেকটাকে ভাঙবে, ভেঙে 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 ছোট ছোট টুকরায় পরিণত হবে। আস্তে আস্তে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং পরে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। হ্যাঁ, প্রোটিওলাইসিস ইন অর্গানিজম সার্ভস মেনি পারপাস। প্রোটিওলাইসিসটা কেন দরকার? প্রোটিনের ব্রেকডাউনটা কেন দরকার বলো? ডাইজেস্টিভ এনজাইমস ব্রেক ডাউন প্রোটিনস ইন ফুড টু প্রোভাইড অ্যামাইনো অ্যাসিডস ফর দ্য অর্গানিজম। তাহলে প্রোটিওলাইসিস হলে কি হবে? আমাদের বডির জন্য যে অ্যামাইনো অ্যাসিড দরকার সেটা সাপ্লাই পাবো আমরা। 2 নাম্বার আসো, proteolytic processing of a polypeptide chain after its synthesis may be necessary for the production of an active protein. আচ্ছা, এই কথাটা তোমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হবে, তারপর আমি বলি। যখন তোমরা জানো প্রোটিন সিনথেসিস তো আমাদের বডিতে হয়, তাই না? কি প্রক্রিয়ার মাধ্যমে হয় প্রোটিন সিনথেসিসটা? ট্রান্সলেশন বলে, তাই না? রাইবোজোমের মধ্যে কি প্রক্রিয়া বলে? ট্রান্সলেশন বলি। অন্তত এটা তো তোমরা জানো যে ট্রান্সলেশনের মাধ্যমে রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়, এটা জানো না? জানো। তখন একটা লম্বা চেইন তৈরি হয়, ঠিক আছে? তো লম্বা চেইন একটা প্রোটিন, মনে করো হিমোগ্লোবিন একটা প্রোটিন, তো ওই প্রোটিনটাকে অ্যাক্টিভ ফর্মে আনার জন্য তার কিছু মানে ব্রেকডাউন হতে হয়। মনে করো কোনো সাইড তাকে ব্রেক কি বলবো যে ক্যাটালাইজ, কি বলবো যে মানে কেটে সরাইতে হবে। যদি ওইটাকে কেটে যদি সরানো হয় তাহলে ওইটা একটা অ্যাক্টিভ ফর্ম হবে, তখনই বলবো যে প্রোটিনটা অ্যাক্টিভ। তাহলে ওই কাজের জন্য, সরানোর জন্য তাহলে আমার একটু প্রোটিওলাইসিস হতে হবে। এটা তাহলে তোমায় মনে রাখো যে একটা প্রোটিন তৈরি হওয়ার পর এটাকে বলা হয় কি জানো? পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। কথাটা ইজি না? ট্রান্সলেশন হওয়ার পর, ট্রান্সলেশন হলে যে প্রোটিন তৈরি হলো, তারপরে যে মডিফিকেশনটা হবে সেটাকে বলে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তার ভিতরে এটা একটা ওয়ে যে এই প্রোটিওলাইটিক ক্লিভেজ হয়ে ওটা একটা শেপে চলে আসবে, তখনই শুধুমাত্র সেটা অ্যাক্টিভ হবে। এই জন্য প্রোটিওলাইটিস এটা দরকার। থার্ড আসো, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ইন দ্য রেগুলেশন অফ সাম ফিজিওলজিক্যাল এন্ড সেলুলার প্রসেসেস। কিছু কিছু ফিজিওলজিক্যাল এবং সেলুলার প্রসেস হওয়ার, রেগুলেশন হওয়ার জন্য এই প্রোটিওলাইসিসটা দরকার, as well as preventing the accumulation of unwanted or abnormal proteins in cell. আচ্ছা, এখন দেখো তোমার বডিতে, আমাদের বডিতে কোনো একটা সেলে ড্যামেজ হয়ে গেল, মারা গেল, যেমন আমাদের বইনে ঘা হয়, ঘা হওয়ার পর ওখানে পুষ বলি হয়, রাইট? তো ওইখানে তো অনেক মরা সেল থাকে, যেগুলো মরে গেছে, সেগুলো তো তোমার বডি থেকে সরাইতে হবে। তো সরানোর সময় কি হবে? তাহলে প্রোটিনগুলো সরাবা কিভাবে? প্রোটিনগুলো সরানোর জন্য তোমার তো অবশ্যই প্রোটিওলাইসিস লাগবে, তাই না? এই সমস্ত কারণে প্রথমে হলো যে আমার ডাইজেশন করার জন্য কাজে লাগবে, দ্বিতীয় হচ্ছে ওই যে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনের সময় কাজে লাগবে, থার্ড ওয়ান হচ্ছে আমাদের বডির কিছু ফিজিওলজিক্যাল সেলুলার প্রসেস রেগুলেশনের সময় এই প্রোটিওলাইসিসটা হওয়া দরকার। আচ্ছা, আমি খুব সংক্ষেপে প্রোটিন ডাইজেশন এবং অ্যাবজর্পশনটা একটু তোমাদের বলবো, তোমাদের জন্য। আমার কথা হচ্ছে যে আমি সবসময় যেটা একটা সিকোয়েন্স ফলো করি, যে আমি প্রোটিনের মেটাবলিজম পড়াচ্ছি। প্রোটিনের মেটাবলিজম পড়াইতে গিয়ে কি হবে? প্রোটিন তো আমি যে খাইলাম, খাওয়ার পরে আমার সেলে ঢুকাইতে হবে। সেলে যদি প্রোটিনকে আমি না ঢুকাই, তাহলে আমি প্রোটিনের মেটাবলিজম তোমাদের কি পড়াবো? তো এই জন্য আমি এখন তোমাদের জাস্ট এখানে খুব সংক্ষেপে দেখাবো যে কিভাবে একটা প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে সেটা আমাদের সেলের ভিতরে ঢুকবে, ঢুকার পর আমি তখন মেটাবলিজমে চলে যাব না, যে কিভাবে তোমার সেলের ভিতরে গিয়ে প্রোটিনটা ভাঙতেছে বা গড়তেছে। তো সেটাতে যাওয়ার আগে সেলের ভিতরে নেওয়ার উপযোগী করতে হবে আমাদের একটা প্রোটিনকে, সেটা আমরা একটু দেখি। তো সেটা দেখো, এখানে বাম পাশটা একটা হচ্ছে সিম্পলিফাইড, এটা একটা বাম পাশটা দেখো, তুমি ডায়েটারি প্রোটিন খাইলা। এটা তো তোমরা জানো যে প্রোটিনের ডাইজেশন কিন্তু আমাদের মুখে শুরু হয় না, ঠিক আছে? এটা জানো তোমরা। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি দেখছি? ওই যে টায়ালিন দিয়ে কিন্তু মুখে শুরু হয়ে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, বা যে এনজাইম আছে, কিন্তু মুখে আমাদের প্রোটিন ভাঙার কোনো এনজাইম নাই। তাহলে প্রোটিন খাইলাম, খাওয়ার পরে এই যে স্টোমাকে আসো, দেখো স্টোমাকের মধ্যে পেপসিন আসবে, সেই পেপসিনটা তাহলে প্রোটিনগুলোকে ভেঙে ভেঙে পেপটাইডে পরিণত করবে, যে পলিপেপটাইড এবং কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। তারপর সামনের দিকে আবার যখন আগাবে, প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইম সিক্রেশন হবে, দেখো নাম হচ্ছে ইলাস্টেট, কার্বক্সিপেপটাইডেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। হ্যাঁ, এরা কি করবে? এই পলিপেপটাইড গুলোর উপরে কাজ করে সেগুলোকে আবার আরো ছোট করবে। ছোট করলে আমরা কি বলতে পারি? অলিগোপেপটাইড। আমি আশা করি তোমাদেরকে এখন বলতে হবে না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অলিগোপেপটাইড, না স্যার।
তাই না? তোমরা জানো যে বড় প্রোটিন ছিল, ভেঙে একটু ছোট হলে তখন পলিপেপটাইড বললাম, পলিপেপটাইড গুলো ভেঙে যখন আরো ছোট ছোট হচ্ছে তখন সেটাকে আমি অলিগোপেপটাইড বলতে পারি, তাই না? জি মানে স্যার। 3 এর অধিক থাকলে, 4 এর অধিক থাকলে সেগুলো আমরা অলিগোপেপটাইড বলি, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, হ্যাঁ এরকম হতে পারে। তারপরে স্মল ইন্টেস্টাইনের মধ্যে অ্যামাইনো পেপটাইডেজ এনজাইম আছে। এই এনজাইমটা কি করে, এই অলিগোগুলোকে ভেঙে আবার ছোট ছোট করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। আমি টোটাল একটা অ্যামাইনো অ্যাসিডের পুল পেয়ে গেলাম। এই পুল বলি, মানে পুল মানে কি একসাথে অনেকগুলো হয়ে গেল না? তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরে কি হবে, এই যে পোর্টাল সার্কুলেশনে গিয়ে এখান থেকে তোমার লিভারে চলে যাবে, তারপর লিভার থেকে সারা বডিতে অ্যামাইনো অ্যাসিড গুলার ডিস্ট্রিবিউশন হবে। এটা হচ্ছে সিম্পলিফাইড। কিভাবে ডাইজেশন এবং এই যে এই জায়গাটাতে অ্যাবজর্পশন, এই টোটালটুকু হচ্ছে ডাইজেশন এবং অ্যামাইনো অ্যাসিড যখন হবে তারপরে না অ্যাবজর্পশন হবে, আদারওয়াইজ অ্যাবজর্পশন তো হবে না এই টোটালটুকু। তাহলে এখন এই পাশে ডান পাশের চিত্রটা একটু দেখো, ফিগারটা যদি দেখো, এটা জাস্ট তোমরা যদি এই ফিগারটা জাস্ট 1 বাই 1 স্টেপ মনে রাখতে পারো তাহলে এই কথাটুকু মানে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা ওই ফিগারটা বুঝতে চাও এই কথাগুলো একটু পড়বা। আমি এখন যা বলবো এই 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 জায়গায় আবার সেগুলো আবার লেখা আছে, ঠিক আছে? দেখো ফার্স্ট কি হচ্ছে, দেখো ফুড এন্টার্স স্টোমাক, তুমি ফুড খাইলা, খাওয়ার পরে এই যে যেটা বললা যে মুখ থেকে স্টোমাকে চলে আসলো, হ্যাঁ প্রোটিন এখন স্টোমাকে আসে, যখন স্টোমাকে আসবে তখন গ্যাস্ট্রিক মিউকোসা সেল আছে, স্টোমাকের ভিতরে কিছু সেল আছে যেগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা সেল, এগুলা স্টিমুলেটেড হবে, প্রোটিন আসলেই ওরা স্টিমুলেটেড হবে, হলে কি করবে তারা এই যে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন তৈরি করবে, এটা একটা হরমোন আসলে, হ্যাঁ এই গ্যাস্ট্রিন হরমোনটা রিলিজ হবে, যখন গ্যাস্ট্রিন হরমোনটা রিলিজ হবে তখন সে কি করবে, এই যে প্যারাইটাল সেল এবং সেলগুলোকে স্টিমুলেট করবে, গ্যাস্ট্রিনটা কি করলো প্যারাইটাল সেলটাকে স্টিমুলেট করবে, করলে সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে, এবং এই গ্যাস্ট্রিনটা প্যারাইটাল সেলকে স্টিমুলেট করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, আবার এটা যদি চিপ সেলকে স্টিমুলেট করে তাহলে পেপসিনোজেন তৈরি করবে, পেপসিনোজেন। আচ্ছা তারপর এখন আসো আগে এটা শেষ করি, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তোমরা তো জানো যে আমাদের স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই স্ট্রং, পিএইচ থাকে কত জানো, 1 এবং 2 এর মতো, 1-2 পিএইচ মানে বুঝবো যে কত বড় অ্যাসিডিক। তোমরা যে মাঝে মাঝে বলো যে কলা টলা হ্যান ত্যান খাইলে তোমার নাকি অ্যাসিড হচ্ছে, তাই ঘোড়ার ডিম পেটের মধ্যে যখন যাচ্ছে যা কিছু এতই অ্যাসিডিক যে এই কলা খাওয়ার অ্যাসিডিটি আর ওখানে কোনো রোল প্লে করতে পারে, নাথিং, এটা ভুল কনসেপ্ট। ওকে তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হলো, সে কি করবে এখন, এই যে প্রোটিনের ডিনেচারেশন করবে। এখন আমি শিওর তোমাদের মনে আছে যে প্রোটিনের ডিনেচারেশন বলতে কি বুঝি, আমি তোমাদের এটা পড়াইছি ফার্স্ট ইয়ারে, প্রোটিনের ডিনেচারেশন বলতে প্রোটিন যে একটা তার 3 ডাইমেনশনাল বা একটা কম্প্যাক্ট অবস্থায় ছিল সেটা এখন ছড়াইয়া ছিটাইয়া মানে সেটা রিলিজ হয়ে যাবে, সেটাকে বলা হয় স্ট্রাকচারটা ভেঙে যাবে, মানে ইয়ের স্ট্রাকচার কিন্তু ভাঙবে না, কি বলে ওটাকে, মানে প্রোটিনই থাকবে কিন্তু হ্যাঁ মানে অন্যান্য যে আদার যে ইন্টারঅ্যাকশন গুলো ছিল সেগুলো লুজ হয়ে যাবে, তাই না? কিন্তু পেপটাইড যে বন্ড, সেই পেপটাইড বন্ড কিন্তু ভাঙবে না হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, কেমন গেল। তাহলে প্রোটিন ডিনেচারেশন, তাহলে দেখো আমি যে প্রোটিন খাইলাম সেই প্রোটিনে আমাকে একটা সিস্টেমেটিক্যালি আমাকে হেল্প করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস করতে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিনথেসিস হইলে প্রোটিনের ডিনেচারেশন হবে, এবং এই ডিনেচারেশনটা হওয়া খুবই দরকার, না হলে তো তোমার এনজাইম গিয়ে প্রোটিনের উপর কাজ করতে পারবে না। তাহলে ডিনেচারেশন পর্যন্ত তোমরা দেখলে এই জায়গায় কেমন। আর এই দিকটাতে আসো, এই যে পেপসিনোজেনটা রিলিজ হলো না, এই পেপসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, ইনঅ্যাক্টিভ। পেপসিনের নাম শুনছো, এই যে পেপসিন, পেপসিনটা তৈরি হবে পেপসিনোজেন থেকে, পেপসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করবে এনজাইমেটিক কিছু কিছু পেপসিন যেগুলো অলরেডি প্রেজেন্ট আছে, সেগুলো এই পেপসিনোজেনটাকে উপর কাজ করে সেগুলোকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করবে। এই অ্যাক্টিভ পেপসিনটা এখন কি করবে দেখো, এই যে প্রোটিন ডিনেচার করে রাখছো এইটার উপরে কাজ করবে, অ্যামাইনো টার্মিনাল সাইট অফ পেপটাইড বন্ড। তাহলে এই পেপসিনটা কোন প্রোটিনের কোন সাইডে গিয়ে কাজ করবে, অ্যামাইনো, আমি আশা করি তোমরা জানতেছো যে অ্যামাইনো এন টার্মিনাল আর কি বলে এটাকে না, যে এন টার্মিনাল সাইডে গিয়ে কাজ করবে, কাজ করলে সেগুলোর উপরে এখন হাইড্রোলাইসিস করে মানে মানে অলিগোপেপটাইড তৈরি করবে। দেখো করবে, করার পরে তারা এখন কি আসবে দেখো, স্টোমাকে এই ঘটনাটুকু ঘটবে, ঘটার পরে আমরা জানি যে এই স্টোমাকে অ্যাসিডিক কন্টেন্টস মানে অনেক লো পিএইচ, এই জায়গাটাতে অনেক স্মল পেপটাইড আমরা পাইলাম, এই পেপসিনটা যখন এটার উপর কাজ করলো, এই স্মলার পেপটাইড গুলো এখন আস্তে আস্তে যে এখানে স্টোমাক থেকে এখন নিচের দিকে আসবে, তাই না, এই ট্র্যাক দিয়ে নিচে যখন আসবে ইন্টেস্টাইনের দিকে তখন কি হবে দেখো, এইটার আসার খবর পেয়ে
এইখানে যে সেলগুলো আছে তারা সিক্রেটিন নামক একটা হরমোন রিলিজ করবে, সিক্রেটিন। এই সিক্রেটিন হরমোনটা পরে কি করবে, প্যানক্রিয়াসকে স্টিমুলেট করবে। এই যে প্যানক্রিয়াসটা না, প্যানক্রিয়াসটাকে স্টিমুলেট করবে। প্যানক্রিয়াসটাকে স্টিমুলেট করলে সেখান থেকে বাইকার্বনেট রিলিজ হবে, বাইকার্বনেট। এখন তোমার কথা যে স্যার এই বাইকার্বনেটটা কেন দরকার? দেখো এই যে লো পিএইচ এর জিনিসগুলো নিচের দিকে আসতেছে না, এখন বাইকার্বনেট তো তোমরা জানো একটা সল্ট টাইপের, তাই না? ও কি করবে এখন, এই যে অ্যাসিডিক, হ্যাঁ এই যে অ্যাসিডিক নেচারটা যে ছিল সেটাকে এখন নিউট্রালাইজ করে দিবে। এই যে দেখো তখন পিএইচটা বেড়ে গিয়ে 7 এর কাছাকাছি হবে। এখন তোমার কথা হতে পারে স্যার আমার এই পিএইচটা 7 এর কাছাকাছি করার কি দরকার ছিল? কারণ এই ইন্টেস্টাইনের ভিতরে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো তো কখনো এই লো পিএইচ এর কাজ করতে পারবে না। দেখো আমাদের কি সিস্টেম করে দেওয়া আছে, দেখো সেখান থেকে বাইকার্বনেট, ওই যে তোমাদের মনে আছে তোমরা যে গ্যাস্ট্রিক বলো না, গ্যাস হলে তোমরা ওই যে অ্যান্টাসিড প্লাস খাও, তাই না? ওই যে অ্যান্টাসিড প্লাস বা একটা মিল্কের মতো যে পাওয়া যায় ওইটা আসলে বাইকার্বনেট, বুঝছো, তাই না? ওই বাইকার্বনেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিবে। নিউট্রালাইজ করলে তখন এই যে পিএইচটা এরকম 7 এর দিকে বেড়ে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল বি নিউট্রালাইজড এন্ড দ্য পিএইচ উইল রেজ টু 7। 7 পিএইচটা আমার দরকার এখানে যে এনজাইমগুলো আছে সেগুলোর উপরে কাজ করার জন্য, সেগুলো না হলে কাজ করতে পারবে না। তাহলে সিক্রেটিন রিলিজের ফলে এই ঘটনা ঘটলো। এখন আসি এই জায়গাটাতে, এটা আসা শব্দ পেয়ে আবার কি তৈরি হবে, কোলিসিস্টোকাইনিন নামক একটা হরমোন তৈরি হবে। সেই কোলিসিস্টোকাইনিন হরমোনটা কি করবে, কজেস দ্য সিক্রেশন অফ ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সিপেপটাইডেজ এবি, এই ধরনের কিছু এনজাইম তারা রিলিজ করবে। এবং মনে রাখবা এই যে যখন নোজেন কথাটা থাকবে সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম। এই যে এন্টারোপেপটাইডেজ এনজাইমটা এই ট্রিপসিনোজেনের উপর কাজ করে ট্রিপসিন তৈরি করবে, মানে ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে ফেলবে। ট্রিপসিনটা কি করতেছে দেখো, এই বাকি যে দুইটা ছিল সেই দুইটার উপরে কাজ করে তাদেরকে দেখো, কাইমোট্রিপসিনোজেনটা, কাইমোট্রিপসিন হচ্ছে পেপটাইডেসটা, কার্বক্সিপেপটাইডেস এ এবং বি, মানে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে। আগে ছিল এই জায়গা যখন ছিল তখন ইনঅ্যাক্টিভ ছিল, প্রো কার্বক্সি ছিল, দেখো এখন কিন্তু হয়ে গেছে কার্বক্সি। তার মানে এই ট্রিপসিনটা এই দুইটাকে আবার অ্যাক্টিভেশন করলো, অ্যাক্টিভ ফর্মে নিয়ে গেল। এবং এই ট্রিপসিন আরো কি করতে পারে, হাইড্রোলাইজ দ্য প্রোটিনস ইফিসিয়েন্টলি। এবং এই ট্রিপসিনও প্রোটিনকে এই যে এই টেম্পারেচার, এই যখন এরকম পিএইচ থাকবে তখন ইফিসিয়েন্টলি হাইড্রোলাইজ করতে পারে। প্লাস দেখো কাইমোট্রিপসিন পাইলা, কার্বক্সিপেপটাইডেস পাইলা, সেগুলো এখন প্রোটিন, যে বাকি যে প্রোটিন আছে বা বাকি যে পলিপেপটাইড গুলো আছে সেগুলোর উপরে কাজ করবে। করে করে কি করবে দেখো, এই যে অ্যামাইনো পেপটাইডেসটা কি করবে, এই যে হাইড্রোলাইজ অ্যামাইনো টার্মিনাল রেসিডিউ, তোমার এন টার্মিনাল রেসিডিউ গুলোর উপরে কাজ করে করে একদিক থেকে এই যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড বের করে দিবে। কার্বক্সি তোমার কাইমোট্রিপসিনটাও কিন্তু এখানে কাজ করতেছে। এই যে কার্বক্সিপেপটাইডেস এ এবং বি তারা কি করবে, কার্বক্সি টার্মিনাল সাইডের উপরে কাজ করে করে আস্তে আস্তে এক একটা করে অ্যামাইনো অ্যাসিড রিলিজ করবে। তাহলে দেখো সবগুলো আস্তে আস্তে করে প্রচুর পরিমাণে ফ্রি অ্যামাইনো অ্যাসিড তোমাকে দিয়ে দিল। সেই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা ব্লাডে অ্যাবজর্ব হয়ে লিভারে চলে যাবে। তার মানে দেখো এটা কিন্তু 1 বাই 1 স্টেপ, একটা একটা ঘটনা ঘটছে কিন্তু এই জায়গায়। আমি যেহেতু আমার সময় নেই আমি আরেকবার এখন আর রিপিট করব না, বাট নেক্সট ক্লাসে চাইলে আমি তোমাদের সাথে রিপিট করব। যে কথাগুলো তোমাদের আমি বললাম না স্টেপ ওয়াইজ, সেই স্টেপ ওয়াইজ কিন্তু এখানে আবার এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এগুলো একটু পড়বা। আচ্ছা আমি নেক্সট ক্লাসে তোমার অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন পড়া শুরু করব, যেহেতু সময় আজকে আর নাই। তোমরা এই মিনহোয়াইল একটু এই জিনিসগুলো একটু পড়ে রাখবা, কেমন? আমি মানে যে ডাইজেশনের পার্টটা পড়াইলাম সেটা একটু জেনে রাখো। প্রোটিওলাইসিস কাকে বলে, প্রোটিন মেটাবলিজম বলতে কি বুঝি, এটা ছিল আমার আজকের পড়া। নেক্সট ক্লাসে কালকে আমি আশা করি তোমাদের অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন দিয়ে সামনের দিকে চলে যাব। সরি হ্যাঁ আজকে টাইম কিছু নষ্ট হইলো, বাট ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।